স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। অতীতের যে কোনো সময়ের তুলনায় আগামী নির্বাচন কঠিন হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাদের ভুল ত্রুটি থাকলে আগেই শুধরে নিয়ে জনগণের সমর্থন অর্জনের আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ, আপনি বিএনপিরই হন না কেন, আপনি ছাত্রদলেরই হন না কেন, আপনি যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, মহিলা দল, যেই দলের নেতাই হয়ে থাকুন না কেন, আপনাকে মানুষ এক বাক্যে চিনে বিএনপি হিসাবে। কাজেই আমাদের আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে, যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে। বাকি মামলার নিষ্পত্তি শেষে নতুন বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা করছেন দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে অন্য একটি অনুষ্ঠানে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ বলেন, গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে কেউ চাইলেই পুনঃ তদন্তের আবেদন করতে পারেন। বিদেশে থেকে যে এত বড় আন্দোলন করতে পারে নেতৃত্বে, যার নেতৃত্বে সমস্ত জাতিকে সংগঠিত ঐক্যবদ্ধ করেছেন, এই মানুষটার আজকে এখন দেশে নাই। তার অনুপস্থিতিতে আমরা সকলে তো অনুভব করছি, তাই না? তারপর তার উপস্থিতি জাতির কাছে, সকলের কাছে কাম্য, সকলে অপেক্ষা করছে। তার বিরুদ্ধে আমার জানা মতে এখনো 4টি মামলা রয়েছে। আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উল্লসিত যে তার দেশে ফেরার পথ অনেক সুগম হয়েছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন এবং অবশ্যই আগামী নির্বাচনের আগে তো তাকে আমরা চাই। ভোটারের হালনাগাদ তালিকা 2025 সালের 2রা মার্চ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। চূড়ান্ত তালিকা প্রকাশের পর যারা বাদ পড়েছে তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া নতুন ভোটারদের আগাম তথ্য নেওয়া হবে। হালনাগাদ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। আপনারা জানেন যে 1 জানুয়ারিতে যে ডাটাটা হয়, সেই ডাটাটা 2রা জানুয়ারি থেকে শুরু করে 2রা মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে 2রা মার্চে খসড়া প্রণয়ন করি। সো আমাদের 2025 সালে 2রা মার্চে খসড়া প্রণীত হয়ে যাবে। যারা বাদ পড়লো, আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। আবু সাইদ হত্যা মামলার শুনানি দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রংপুরে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানিয়েছেন তিনি। এ সময় দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়নি জানিয়ে পার্শ্ববর্তী দেশ মিথ্যা রটাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যম ও দেশবাসীর সহযোগিতা চান উপদেষ্টা। রংপুর থেকে আরও জানাচ্ছেন মোকাররম হোসাইন। জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণের পর আবু সাইদ একদিকে যেমন শ্রদ্ধাভরে স্মরণীয় হয়েছেন, সঙ্গে গুরুত্বপূর্ণ হয়েছে তার জন্মভিটাও। তাই তো ফেসিবাদ বিরোধী ছাত্রনেতা থেকে বৈষম্য বিরোধী সমন্বয়ক, কর্মী থেকে নেতা, আমলা থেকে উপদেষ্টা, সবারই পা পড়ছে আবু সাইদের পৈতৃক ভিটা রংপুরের পীরগঞ্জের বাবনপুর ইউনিয়নের এই জাফরপাড়া গ্রামে। তারই ধারাবাহিকতায় শহীদ আবু সাইদের কবরের পাশে এবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পতিত সরকারের হাতে খুন হওয়া আবু সাইদের পরিবারের পাশে যখন বিপ্লব পরবর্তী বাংলাদেশের আইন শৃঙ্খলার সর্বোচ্চ অভিভাবক, তখনও মুক্ত আকাশে সাইদ হত্যা মামলার অধিকাংশ আসামি। ঘুরে ফিরে সে প্রশ্নই এখানকার সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীদের। এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উঠে আসে ইসকন, পুলিশ বাহিনী, রাজনৈতিক মামলা সহ দেশ জুড়ে চলমান নানা প্রসঙ্গ। দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়নি জানিয়ে পার্শ্ববর্তী দেশ মিথ্যা রটাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। পরিস্থিতি মোকাবেলায় চেয়েছেন গণমাধ্যমের সহযোগিতা। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারা এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনে অর্থ সহায়তা দেওয়া হবে জানিয়ে দেশ গঠনে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
মোকাররম হোসাইন, এখন রংপুর। জামায়াতে ইসলাম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ অফিস আদালতে হয়রানির শিকার হবে না। সকালে ঝালকাঠিতে এক কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ এমন একটি রাষ্ট্র চায় যেখানে শ্রমিক তার ঘামের ন্যায্য মূল্য পাবে। বিচারিক আদালতে সবাইকে সমান গুরুত্ব দেওয়া হবে। জামায়াত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের মানুষ যাতে হয়রানির শিকার না হয় এমন সব দিকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে সম্মেলনকে ঘিরে সকাল থেকে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহ আরও অনেকে। যেই দেশের কোর্ট কাছারি অফিস আদালত মিল সেক্টর ইন্ডাস্ট্রি কর্পোরেশন স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না, কারো ভিক্ষা আপনাকে চাইতে হবে না, বরঞ্চ আপনার অধিকার আপনাকে সম্মানের সাথে দিতে হবে। সেই বাংলাদেশ চাই। অফিসার কর্মচারী আল্লাহকে ভয় করে কলম চালাবে, বিচারকের আসনে বসে মানুষের উপরে জুলুম করবে না। আমরা সেই বাংলাদেশ চাই। বাংলাদেশের চাইতে অসাম্প্রদায়িক দেশ উপমহাদেশে আর নেই বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দুপুরে বরিশালে মেরিন একাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, যতটুকু ভুল বোঝাবুঝি হয়েছে তা দূর করে বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা চলছে। এর আগে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। বরিশাল মেরিন একাডেমির তৃতীয় ব্যাচে 53 জন ক্যাডেট প্রি সি কোর্স ট্রেনিং সম্পন্ন করেছেন। বাংলাদেশের চাইতে অসাম্প্রদায়িক দেশ এই সাবকন্টিনেন্টে উপমহাদেশে নেই। ভারতের মতো একটা বন্ধুপ্রতিম দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা। আমরা সমুদ্রে বলি, নদীতে বলি, সব কিছুতে আমরা শেয়ার করছি। এবং এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়। তাই আমরা আশা করি যে আমাদের সাথে যতটুকু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা দূর হবে। ফ্যাসিবাদের সমর্থন না করায় পতিত সরকারের আমলে অনেক সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের সহায়তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ। অনুদান পাওয়ার যোগ্য প্রকৃত সাংবাদিকরা কল্যাণ ট্রাস্টের সহায়তা পাবেন বলেও জানান তিনি। দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুদানের চেক বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের 20 জন সাংবাদিক এবং প্রয়াত সাংবাদিক পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অবস্থা ভেদে প্রত্যেক সাংবাদিককে দেওয়া হয় 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রবীণ সাংবাদিকদের ভাতা ও বীমা সুবিধার আওতার আনার কাজ চলছে বলেও জানান কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার জন্য আমরা নীতিমালা প্রণয়নের কাজ করছি। আমি আশা করছি আগামী অর্থ বছর থেকে, অর্থাৎ আগামী জুলাই থেকে এই ভাতার কার্যক্রমটা আমরা সীমিত আকারে হইলেও শুরু করতে পারবো এবং প্রাথমিকভাবে এটা আমরা 70 ঊর্ধ্ব দিয়ে শুরু করার কথা চিন্তা করছি, কারণ আমাদের অ্যাবিলিটির একটা ব্যাপার আছে। যদি পরবর্তীতে এই বয়সটা আরও ধীরে ধীরে আমরা কমিয়ে এনে 65 বা 60 পর্যন্ত যদি আনা যায়। ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদ ইসকন নিষিদ্ধ ও আইনজীবী আলিফ হত্যাকাণ্ডে চিন্ময় কৃষ্ণকে আসামি করার দাবিতে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার সকালে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এই সমাবেশ করেন তারা। এতে বক্তারা বলেন, সাধারণ হিন্দুদের ব্যবহার করে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। তাই এই বিষয়ে সবাইকে সতর্ক থেকে ষড়যন্ত্রের ফাঁদে না দেওয়ার আহ্বান জানান তারা। এ সময় ভারতীয় গণমাধ্যম ও সেই দেশের রাজনৈতিক নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানান তারা। জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ প্রতিহত করে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলারও দাবি জানানো হয়। সমাবেশ শেষে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে কাজীর দেউরি পর্যন্ত বিক্ষোভ মিছিলে অংশ নেন হেফাজতের নেতা কর্মীরা। পরে সেখান থেকে 15 সদস্যের একটি দল জেলা প্রশাসকের সাথে দেখা করে ভারতীয় সহকারী হাইকমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন। মাগুরায় 4 মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মেহেদী হাসান রাব্বির মরদেহ। হত্যা মামলার তদন্ত করতে রাব্বির মরদেহ তোলা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার। সকালে রাব্বির গ্রামের বাড়ি মাগুরার বরুণাতৈল কবরস্থান থেকে সিআইডির তত্ত্বাবধানে মরদেহ উত্তোলন করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় 250 শয্যা হাসপাতাল মর্গে। এর আগে গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা খুলনা মহাসড়কের বাস স্ট্যান্ড এলাকায় গুলিতে নিহত হন রাব্বি। পরে 13 আগস্ট মাগুরা সদর থানায় 13 জনের নাম উল্লেখ সহ 150 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন রাব্বির ভাই ইউনুস আলী। নানা কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য 3 জেলায় পালন করা হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির 27তম বর্ষপূর্তি। সকালে বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ইনস্টিটিউটের হল রুমে কেক কেটে উদযাপন করা হয় পার্বত্য শান্তি চুক্তির 27তম বর্ষপূর্তি। অনুষ্ঠানে বান্দরবান সেনা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান ও জেলার পুলিশ সুপার সহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই উপস্থিত ছিলেন। একইভাবে খাগড়াছড়ি ও রাঙামাটিতেও নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে শান্তি চুক্তির 27তম বর্ষপূর্তি। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।